আজকের ক্লাসের বিষয়বস্তু মাইকেল মধুসূদন দত্তের রচিত বিখ্যাত চতুর্দশপদী কবিতাবলীর অন্যতম একটি কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আজকের সমগ্র ক্লাসে এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটির পাঠ ও বিশ্লেষণ করা হবে। তাই সমগ্র একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ক্লাসটি শুরু করার পূর্বে এই কবিতার প্রেক্ষাপট সম্পর্কে আমরা একটু আলোচনা করব। কেন মাইকেল মধুসূদন দত্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নামে কবিতা রচনা করেছিলেন সেই সম্পর্কে আমরা একটু দেখো। মাইকেল মধুসূদন দত্ত এমন একজন কবি ছিলেন যিনি তার প্রথম জীবনে বাংলা ভাষা বাংলা সাহিত্যকে পরিত্যাগ করে ইংরেজি ভাষায় কবিতা কাব্য রচনা করে খ্যাতি অর্জন করতে চেয়েছিলেন, যার কারণে 1862 খ্রিস্টাব্দে 9 জুন তিনি ইউরোপের উদ্দেশ্যে রওনা দেন। সেখানে প্রথমে লন্ডন, তারপর প্যারিস, তারপর ভাইসরয় প্রভৃতি জায়গায় তিনি বিভিন্ন কাব্য কবিতা রচনা করে খ্যাতি অর্জন করতে চেয়েছিলেন, কিন্তু ইংরেজি ভাষায় রচিত তার কাব্য কবিতা বিরাটভাবে ব্যর্থ হয়। তিনি হতে পারেনি মিল্টন, তিনি হতে পারেনি বাইরনের সমকক্ষ কবি, যার কারণে সেই বিদেশ ভূমিতে তিনি আর্থিক দৈন্যতা বা দারিদ্রতার মধ্যে পড়ে। তার স্ত্রী ছেলেপুত্রকে নিয়ে তিনি খুব অনাহারের মধ্যে দিন যেতে থাকে। ঠিক সেই দৈন্যতার কথা লিখে তার প্রিয় বন্ধু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে মাইকেল মধুসূদন দত্ত একটি পত্র লেখে। সেই পত্র পাওয়া মাত্র ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তড়িঘড়ি করে প্রায় 1200 টাকা সংগ্রহ করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্তের উদ্দেশ্যে পাঠায়। সেই টাকা মাইকেল মধুসূদন সংগ্রহ করে এবং সেই টাকায় কিন্তু তিনি বেশি দিন কিন্তু রাখতে পারেনি। তড়িঘড়ি করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রায় 1200 টাকা সংগ্রহ করে মাইকেল মধুসূদনের উদ্দেশ্যে তিনি কিন্তু বিদেশে পাঠান। মাইকেল মধুসূদন দত্ত সেই টাকা বেশি দিন কিন্তু টেকাতে পারেনি। তার কয়েকদিন পরে তিনি পুনরায় আবার আর্থিক দৈন্যতার মধ্যে পড়ে। তখন আবারও মাইকেল মধুসূদন দত্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে পত্র প্রেরণ করে এবং সেই পত্রে তার দুঃখ দুরবস্থার কথা তিনি জানায়। তখন বাধ্য হয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্তের পৈতৃক সম্পত্তি এক প্রকার বন্ধক রেখে প্রায় 12,000 টাকা মাইকেল মধুসূদন দত্তের উদ্দেশ্যে তিনি কিন্তু সেই পাশ্চাত্য দেশে পাঠায়। সেই টাকা নিয়ে কোনো ক্রমে দিন কাটিয়ে তিনি কিন্তু পুনরায় ভারতবর্ষে ফিরে আসে। তার যে এই যে চরম এক খারাপ পরিস্থিতি বা দুরবস্থা, এরকম পরিস্থিতিতে তার প্রিয় বন্ধু অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে সাহায্য, সে সাহায্য কোনোদিনই সে ভুলতে পারবে না। সেই সাহায্যের কথা মাথায় রেখে মাইকেল মধুসূদন দত্ত রচনা করে তার বিখ্যাত চতুর্দশপদী কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সমগ্র কবিতায় মাইকেল মধুসূদন দত্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতি শ্রদ্ধা এবং ভক্তি জ্ঞাপন করেছে। তো সেই বিষয়েই আজকের এই পাঠ্য বিষয় বা আজকের এই কবিতা। তো শুরু করছি অমরকানন সাহিত্য একাডেমির পক্ষ থেকে মাইকেল মধুসূদন দত্তের রচিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আজকের ক্লাস মাইকেল মধুসূদন দত্তের রচিত বিখ্যাত চতুর্দশপদী কবিতাবলীর অন্যতম একটি কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে, এই লাইনটির মধ্য দিয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কবি সাগরের সঙ্গে তুলনা করেছেন। আসলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জ্ঞানে ও বিদ্যায় সাগরের মতোই গভীর এবং বিশাল, আর সেই কারণেই মাইকেল মধুসূদন দত্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে সাগরের সঙ্গে তুলনা করেছেন। তারপরে তিনি বলেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভারত বিখ্যাত, কেননা তিনি বাল্য বিধবাদের বিবাহ দেওয়ার প্রথা প্রচলন করে সেই সমস্ত বালিকা বিধবাদের সামাজিক যন্ত্রণা থেকে মুক্তি দিয়েছেন। এছাড়া নারীদের শিক্ষা বিস্তার বা নারীদের উন্নতির জন্য সমাজের সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে তিনি লড়াই করেছে। এছাড়া সেই সময় সমস্ত রকম সমাজ সংস্কারমূলক কাজে তিনি নিজেকে নিয়োজিত করেছিল। আর সেই কারণেই তিনি শুধু বাংলা নয়,
সমগ্র ভারতবর্ষে বিখ্যাত হয়ে আছেন। তারপরের লাইন, করুণা সিন্ধু তুমি সেই জানে মনে, অর্থাৎ সেই সমস্ত ব্যক্তি তার মনে অর্থাৎ অন্তরে জানে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দয়ালু ভাব বা করুণা কতটা গভীর। আর সেই কারণেই মাইকেল মধুসূদন দত্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে করুণা সেটা সিন্ধু অর্থাৎ সাগরের মতোই গভীর তার সঙ্গে কিন্তু তুলনা করেছেন। আর এই যে করুণার বর্ষণ এটা শুধু দুঃখী দরিদ্র মানুষদের উপরে বর্ষিত হয়েছে তা নয়, সকল সমাজের সকল শ্রেণীর মানুষের উপর তার এই দয়ালু ভাব বা করুণা সেটা কিন্তু বর্ষিত হয়েছে। সেই জানে মনে দিন যে দিনের বন্ধু, অর্থাৎ সেই সমস্ত দুঃখী দরিদ্র যারা দিন আনে দিন খায় তারাই মনে মনে জানে যে দিনের বন্ধু কে। আসলে এই সমস্ত দুঃখী দরিদ্রদের দুঃখ মোচনের জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সমস্ত রকম চেষ্টা কিন্তু করেছেন, সমস্ত রকম সহায়তা তিনি করেছেন। আর সেই কারণেই তিনি কিন্তু এই সমস্ত দুঃখী দরিদ্র মানুষদের বন্ধু হয়ে উঠেছেন। পরের লাইন বলেছে, উজ্জ্বল জগতে হিমাদ্রি হেমকান্তি অম্লান কিরণে, অর্থাৎ হিমাদ্রি বলতে হিমালয়কে বুঝিয়েছেন। হিমালয়ের যে স্বর্ণ আভা সেটা সারা জীবনই অম্লান, অর্থাৎ এই জগতে উজ্জ্বলভাবে প্রজ্বলিত। ঠিক তেমনিভাবে বিদ্যাসাগরের দয়া, তার যে বিদ্যা, তার যে চারিত্রিক মহত্ব গুণ, এই সমস্ত কারণে তিনিও কিন্তু স্বর্ণ আভায় প্রজ্বলিত। তার আভাও কোনো দিনও অম্লান হবে না, তিনি সারা জীবন মানুষের অন্তরে স্বর্ণ আভার মতো প্রজ্বলিত হয়ে থাকবে। তারপর বলা হয়েছে, কিন্তু ভাগ্য বলে পেয়েছে মহাপর্বতে, অর্থাৎ যে ব্যক্তি অতি ভাগ্যবান সেই ব্যক্তি সেই মহাপর্বতের খোঁজ পেয়েছে বা আশ্রয় পেয়েছে, যেজন আশ্রয় লয় সুবর্ণচরণে। সুবর্ণচরণ বলতে এখানে বিদ্যাসাগরের চরণকে সোনার বা স্বর্ণের সঙ্গে তুলনা করেছে, অর্থাৎ সেই সমস্ত ব্যক্তি যারা বিদ্যাসাগরের পদতলে আশ্রয় পেয়েছে তারা সত্যিই খুব ভাগ্যবান। সেই জানে কত গুণ ধরে কত মতে গিরিশ, অর্থাৎ গিরিশসম বিদ্যাসাগর, অর্থাৎ গিরিশের সঙ্গে বিদ্যাসাগরের তুলনা করেছেন। এবং সেই ব্যক্তিরাই জানেন যে এই যে গিরিশ অর্থাৎ এই যে বিদ্যাসাগর কত গুণের দ্বারা গুণান্বিত, কত গুণের অধিকারী এই গিরিশ অর্থাৎ বিদ্যাসাগর। কি সেবা তার সে সুখ সদনে, সুখ সদন বলতে এখানে সুখ সমৃদ্ধ গৃহ, অর্থাৎ বিদ্যাসাগর রূপ যে সুখ সমৃদ্ধ গৃহ, সেই গৃহ থেকে কি কি সেবা প্রদান করা হয় বা কি কি সেবা পাওয়া যায় তার বিস্তারিত বর্ণনা কিন্তু পরবর্তী স্তবকে দেওয়া হয়েছে। এই স্তবকে মাইকেল মধুসূদন দত্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে হিমালয়ের বিভিন্ন সাদৃশ্যবাচক কথা বলেছেন। যেমন, দানে বাড়ি নদীরূপ বিমলা কিঙ্করী। দানে বাড়ি এই কথাটির অর্থ হচ্ছে জল দান করা। নদীরূপ বিমলা কিঙ্করী অর্থাৎ বিমলা কিঙ্করী বলতে এখানে বোঝানো হয়েছে বিমলা নামে দাসী পানীয় জল এনে অতিথিদের সেবায় নিজেকে নিয়োজিত করেছে। ঠিক একইভাবে জলদাতা নদীকে এই লাইনে বিমলা কিঙ্করী বলা হয়েছে, কেননা হিমালয়ের কোলে অবস্থিত এই নদী জল বহন করে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করে মানুষের কাছে সে বিমলা কিঙ্করী রূপে উপস্থিত হয়েছে। পরের লাইন, যোগায় অমৃত ফল পরম আদরে দীর্ঘশির তরুদল দাসরূপ ধরি, অর্থাৎ হিমালয়ের কোলে অবস্থিত বড় বড় বৃক্ষ অমৃতের মতো অর্থাৎ সুমিষ্ট ফল সাধারণ মানুষের জন্য দান করেছে। নিজেকে দাসরূপে, নিজেকে দাসী বা দাসরূপে ধারণ করে এই দান তিনি করেছে। পরিমল ফুলে কুল 10 দিশ ভরে, অর্থাৎ চারিদিকে সুগন্ধ ফুলের গন্ধে সেই সমস্ত বৃক্ষ ভরিয়ে তুলেছে। আবার দিবসে শীতল শাসী ছায়া বনেশ্বরী, অর্থাৎ এই সমস্ত বৃক্ষ দিবসে পক্ষের রৌদ্রে শীতল ছায়া কিন্তু দান করেছে। শুধু তাই নয়, নিশায় সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে, আবার রাত্রিতে খুব গভীর নিদ্রা বা শান্ত ঘুম কিন্তু দিয়েছে।
যার ফলে সারাদিনের পরিশ্রম ক্লান্তি দূর হয়েছে। অর্থাৎ পুরোটাই স্তবকের অর্থ যদি আমরা দেখি তাহলে ঠিক এমনটা দাঁড়ায়। হিমালয় তৃষ্ণার জল, ক্ষুধার সুমিষ্ট ফল, সুগন্ধ ফুল, শীতল ছায়া, শান্তিপূর্ণ নিদ্রা দান করে নিজেকে সাধারণের সেবায় নিয়োজিত করেছে। ঠিক একইভাবে বিদ্যাসাগরও মানুষের জ্ঞানতৃষ্ণা মিটিয়ে আলোর পথকে সুগম করেছে। দরিদ্রদের দুঃখ মোচনে তিনি যথাসাধ্য চেষ্টা করেছে। এছাড়া সমাজের শিক্ষা বিস্তার, নারীদের উন্নতিতে তিনি সমাজের সমস্ত রকম প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করেছেন। ঠিক এইভাবেই সারাটি জীবন নিজেকে দাসরূপে জনকল্যাণমূলক সেবায় এবং বিভিন্ন রকম সমাজ সংস্কারমূলক কাজে নিজেকে সারাটি জীবন নিয়োজিত করে গেছে। তো এইভাবেই সমগ্র কবিতায় মাইকেল মধুসূদন দত্ত বিদ্যাসাগরের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং বিদ্যাসাগরের গুণকীর্তন আলোচ্য এই কবিতায় বিস্তারিতভাবে আলোচনা করেছেন। তো এই ছিল আজকের আলোচ্য বিষয়।